নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি বসে আছি 2004-এ ইস্টবেঙ্গলের শেষ ডুরান্ড জয়ের অন্যতম নায়ক অ্যালভিটো ডিকুনার বাড়িতে, কলকাতায় অ্যালভিটো ডিকুনার বাড়ি। আর পাশেই থাকে 2004-এর ডুরান্ড জয়ের আরেক নায়ক রহিম নবী। দুজনকে ডেকে নিলাম যে একটু ডুরান্ড জয়ের স্মৃতি নিয়ে আলোচনা করি এবং কালকের যে ম্যাচ তার একটু চুলচেরা বিশ্লেষণ, কে এগিয়ে কে পিছিয়ে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কী হবে, মোহনবাগানের প্রথম একাদশই বা কী হতে পারে। তো সবার প্রথমে আপনারা অ্যালভিটোকে প্রত্যেকেই চেনেন, নবীকেও প্রত্যেকেই চেনেন। বাংলার ফুটবল তথা ভারতের ফুটবল তারা একটা সময় রীতিমতো রাজত্ব করেছেন। ইস্টবেঙ্গল প্রেমীরা প্রত্যেকেই জানেন 2004 সাল আম্বেদকর স্টেডিয়াম মোহনবাগানকে 2-1 গোলে হারায় ইস্টবেঙ্গল, অ্যান্ড সেটাই ইস্টবেঙ্গলের লাস্ট ডুরান্ড জয়। আগামীকাল ইস্টবেঙ্গল যদি ডুরান্ড জেতে তাহলে কিন্তু 21 বছর পরে ইস্টবেঙ্গল ডুরান্ড জিতবে। সেই যে ম্যাচ 2004 সালে, তার রেজাল্ট হয়েছিল 2-1। ইস্টবেঙ্গল 2 গোল করেছিল এবং 1 গোল করেছিল মোহনবাগান। সেই ম্যাচে দুটো গোল করে হিরো হয়েছিল চন্দন দাস, এবং চন্দন দাস মোহাম্মদ হাবিবের পরে প্রথম খেলোয়াড় যে ফাইনালে 2 গোল করেছিল। তার আগেই ক্রেডিট একমাত্র মোহাম্মদ হাবিবের ছিল 1970 সালে মোহনবাগানের বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল আরেকটি গোল খায়, সেটা যে ডগলাস সেই সময় রীতিমতো ইস্টবেঙ্গলের অন্যতম স্তম্ভ ছিল, যে ব্রাজিলের ফুটবলার, তার একটা সেম সাইড গোলে ইস্টবেঙ্গল একটি গোল খায়। কিন্তু ম্যাচের রেজাল্ট হয় 2-1। নবী আমার ডান দিকে বসে আছে। নবী ফাইনাল ম্যাচ খেলেনি, কারণ তার 2টো কার্ড ছিল, 2টো হলুদ কার্ড থাকার জন্য ফাইনাল ম্যাচ খেলতে পারেনি। কিন্তু ইন্টারেস্টিংলি সেমিফাইনালে ইস্টবেঙ্গল জেসিটিকে 1 গোলে হারিয়েছিল। জেসিটির বিরুদ্ধে ওই জয়সূচক গোলটি করেছিলেন রহিম নবী। ইস্টবেঙ্গলের কোচ ছিলেন সুভাষ ভৌমিক। তবে নবীর থেকে আছি, নবী ফাইনালের আগে কি ছিল? জেসিটিকে যেদিন 1 গোলে হারালে তারপরে ফাইনাল অবধি যে খেলতে পারবে না, কি মনে আছে এখন? না, আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছিল ওই সময় রজতদা, মানে জেসিটি খুব ভালো টিম, আর দিল্লির মাঠে ওরা কি করে না, তুমি যতই ভালো খেলে নিয়ে আসো না কেন, ওরা দাম করে একটা বল মেরে তোমাকে আবার ইয়াটাকে পাঠিয়ে দেবে। ওদের এটাই হচ্ছে ওদের ট্যাকটিক, ডাইরেক্ট ফুটবল আর লং থ্রো। 2-1 প্লেয়ার আছে তারা লং থ্রো করে এগুলো অ্যাটাক করে। ওদের কোনো নেই, মানে গেম প্ল্যান নেই যে তোমার পাস খেলে যাবো। আমরা যতই যাই এরকম করে ওরা ধুম করে মেরে অ্যাটাক করে দেয়। তো আমরাও কিন্তু যে গোলটা করেছিলাম আমরা লং থ্রোতেই করেছিলাম মনে হয় আলবিনা, আমি হেডে গোল করেছিলাম। কিন্তু আমার সেই ম্যাচে ডবল ইয়েলো হওয়ার জন্য, মানে আগে একটা ইয়েলো দেখেছিলাম, সেই ম্যাচে ইয়েলো দেখার জন্য আমি ফাইনালটা খেলতে পারিনি। কিন্তু ওই ম্যাচটা আমরা খুব চাপে ছিলাম, জেসিটির সঙ্গে ম্যাচটা খুব চাপে ছিলাম। আচ্ছা, অ্যালভিটো আমি দেখছিলাম যে 2003 আসিয়ান জয় করে এসছে, তারপরে ডুরান্ড, সে সময় ইস্টবেঙ্গলের দুর্ধর্ষ টিম। আমার মনে হচ্ছে ফাইনালে রজত গোস্বামীর গোলে ছিল, মাঝখানে দেবজিৎ অসাধারণ খেলেছিল, আর মাধব দাস পরপর সেম ম্যাচে 2টো হলুদ কার্ড দেখে ইস্টবেঙ্গলকে অ্যাটলিস্ট 70-75 মিনিট থেকে 10 জনে খেলতে হয়। মাঝমাঠে তুমি ছিলে, ডগলাস ছিল, উপর চন্দন ছিল, মামা ছিল, আর ওপরে ছিল বিদেশি জেরেমিয়া। কি মনে আছে সেদিনের ফাইনাল ম্যাচটা? দেখো, মোহনবাগানের এগেনস্টে যদি কম্পেয়ার করা যায় ওই ম্যাচটা, মোহনবাগান অনেক সলিড টিম ছিল মোহনবাগান। ইস্ট বেঙ্গল একটু ছিল, খারাপ টিম ছিল না। দেবজিৎ দা, মামা, আমি, কিংবা ডগলাস, কিংবা জেরেমিয়া, নবী হয়তো সাসপেন্ডেড হয়েছে, এরাই কিন্তু সবাই বড় নাম করারই প্লেয়ার। কিন্তু মোহনবাগান পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ ওরা একটা কম্প্যাক্ট টিম ছিল। প্রত্যেক পজিশনে তাদের ভালো প্লেয়ার ছিল। কিন্তু এটাই হচ্ছে ডার্বি ম্যাচে কোনো ফেভারিটস থাকে না, কোন টিমে কারা ছিল কারা খেলি। আমার মনে হচ্ছে মোহনবাগানের রেখেছিল মেহতাব হোসেন ছিল, দুলাল বিশ্বাস ছিল, মনিতম্বি সিং ছিল, ওরা সবাই মানে ভালো টিম ছিল। অসীম বিশ্বাস ছিল, সবাই বাসুদেব মন্ডল ছিল। আমার যতদূর মনে আছে ওই দিন আমরা কিছু প্লেয়ার যারা ইন্ডিয়া টিম করে এসছে, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তাতে আমাদেরকে সুভাষ ভৌমিক আমাদেরকে একটুখানি রেস্ট দিয়ে সেমিফাইনাল পর ফাইনাল ম্যাচটা নামিয়ে দিয়েছে। একটা পেনাল্টি থেকে গোল করেছে, কিন্তু আরেকটা যে গোল করেছে চন্দন দাস, মানে ওটা আমার মনে হয় একটা ওয়ান অফ দ্য বেস্ট গোলস চন্দনের কিংবা ইস্ট বেঙ্গল কালার্সে। আমি বলবো ওই দিন আমি একটা ভালো গোল দেখেছি চন্দনের পায়ে, মানে অসাধারণ চন্দন দাস 2টো গোল। আর ভিক্টরি, আমি সত্যি কথা বলবে, মানে ওই দিন হয়তো আমরা সবাই মোহনবাগানকে ফেভারিটস রেখেছিলাম, কিন্তু আমরা জিতেছি। কারণটা একটাই, যেহেতু আমরা মাঠে লড়াই করেছি বলে। জেরেমিয়া অসাধারণ খেলেছিল ওই টুর্নামেন্টে। জেরেমিয়া যতদিন ইস্ট বেঙ্গলে ছিল
অনেকগুলো ম্যাচ হয়তো খারাপ খেলেছে, কিন্তু কিছু কিছু ম্যাচ এমন খেলেছে সেই ম্যাচে হয়তো গোল করেনি, কিন্তু ওয়ার্কলোড প্রচুর নিয়েছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্কহলিক ইন দ্য টিম। 2004 সালের এই ম্যাচটা বলতে গেলে যেটা এখনো সবাই বলে যে মাধব দাস দুটো হলুদ দেখে বেরিয়ে গেল, সুভাষ ভৌমিক ওই কোচ ফ্যাক্টর 10 জনকে দিয়ে যে মোহনবাগানের ওই যে হেভিওয়েট টিম তাকে যে মার দিল, এখনো মনে হয় সুভাষদার কথা সেই ম্যাচটায়? সুভাষদার কথা ওই ম্যাচটাই কেন, সুভাষদার কথা অনেক ম্যাচে আমরা মনে করি, কারণ যেমন আসিয়ান কাপ জেতার পুরো ক্রেডিটটা আমি শুধু কোচকেই দেবো। প্লেয়াররা হয়তো মাঠে লড়াই করেছে, কিন্তু আমাদেরকে কিন্তু একটা কথা বাইরে যেটা বুঝিয়েছে কি আমরা যদি ভালো খেলে কোনো দল আমাদেরকে হারানোর মতন নেই। আর সেই কারণে আমরা ব্যাক্তারো শোষণের মতন দল যে রানার্স আপ হয়েছিল AFC চ্যাম্পিয়নশিপে তাদেরকে আমরা হারিয়েছে, কিংবা তার আগে আমরা আই লিগ জিতেছে, 5-এর 5 টুর্নামেন্ট জিতেছে। ইট ওয়াজ অল বিকজ অফ সুভাষ দা, কারণ ওর ইনভলভমেন্ট এতটাই, ও কোনোদিন হার নিত না। ও কোনো সবসময় বলতো ম্যাচে তোমরা যদি ভালো খেলিস কেউ নেই যারা তোদেরকে হারাতে পারে। তো অল ক্রেডিট গোজ টু আওয়ার কোচ যে আজকে আমাদের সাথে নেই। কিন্তু আজকে একটু খারাপ লাগছে এটা, যেটা আমি টু বি ভেরি অনেস্ট আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না কি 2004-এর পর আমরা ডিউরান্ড কাপ জিতেনি, হয়তো ফাইনালে উঠেছে জিতেনি। কিন্তু সত্যি ISL যেমন আমরা 22 বছর পর পেলাম, আশা করি 21 বছর পর আমরা যদি ডিউরান্ড কাপ জিততে পারি কালকের দিনে, আই উইল বি মোর দ্যান হ্যাপি। এই জায়গাটা আমি আসতে চাইছি যে এই জায়গার লিঙ্কটা দিয়ে আমি যদি বর্তমানে ঢুকি, অ্যালভিটো অ্যান্ড নবী 2004-এর যেই সেই টিম, তুমি বলছো যে মোহনবাগানের টিম অনেক বেশি ব্যালেন্স ছিল, অনেক বেশি কম্প্যাক্ট ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল। আর ইস্টবেঙ্গল এবার কিন্তু যদি আমরা খাতায় কলমে দেখি, ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের টিম আপাতত দেখা যাচ্ছে শক্তিশালী। 16টা গোল করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল করেছে 14টা গোল। ইস্টবেঙ্গল খেয়েছে একটা গোল, মোহনবাগান খেয়েছে একটা গোল। ইস্টবেঙ্গল একটা ম্যাচ হেরেছে, দ্যাট টু মোহনবাগানের কাছে। আর 2004 সালের সঙ্গে মিল আরও একটা আছে। 2004 সালে তুমি যেমন বললে কোচটার নাম ছিল সুভাষ ভৌমিক, একটা আলাদা মাত্রা যোগ করতো। এবারের ইস্টবেঙ্গল কোচ, এই একটা জায়গায় আমি প্রথমে নবীর কাছে আছি, কোচ ফ্যাক্টরটা কালকের ম্যাচে কতটা ইম্পর্টেন্ট? আমি তো ওর আন্ডারে খেলেছি এটিকেতে, আমি তো জানি। আমি ওর আন্ডারে আমি স্পেনেও গেছিলাম। উনি প্লেয়ারদের এতটা প্রেসারে রাখে না, মানে প্রেসার ইন দ্য সেন্স এরকম নয় যে সব সময় প্রেসার করছে এরকম না, মানে প্লেয়ারদের মধ্যে ওই জিনিসটা ঢুকিয়ে দেয়। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, টিভিতে আমরা হয়তো খেলা দেখি, কিন্তু যখন কোচের দিকে ক্যামেরা ঘোরায় তুমি লক্ষ্য করে দেখবো কিছু না কিছু অঙ্গভঙ্গিও করছে, মানে সবসময় মাঠের বাইরে যেন একটা ক্ষিপ্রতা ভাব। এইগুলো প্লেয়ারদেরকে না মোটিভেট করে যে তাহলে আমার কোচ যদি মাঠের বাইরে এরকম পাগলের মতো করে, আর প্লেয়ারদের কাছ থেকে কী করে খেলা বের করতে হয় সেটা ও জানে। আর প্রত্যেকটা প্লেয়ারকেও, যেহেতু আগের ম্যাচটা হেরে গেছে না, যে কোনো কোচের কাছে ডার্বি জেতা এবং ডার্বি জিতে আবার যে ট্রফি জিতবে, ওর জীবনে একটাই ডার্বি হেরেছে, জীবনে একটা ডার্বি হেরেছে। তার থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে ডার্বিটা এখন যেটা আসছে, এটা ও জানে যদি এটা আমি জিতি আমি একটা ট্রফি পাবো। এটাও কিন্তু তার মানে দুই কোচের মধ্যে কাকে এগিয়ে রাখবে? অবভিয়াসলি হাবাসকে, কারণ হচ্ছে হাবাস হয়তো এর আগে ইস্ট বেঙ্গলে কোচিং করায়নি, মোহনবাগানে করেছে, টিকেতে করেছে, ইন্টারকাশিতে লাস্ট ছিল, কিন্তু হাবাস হচ্ছে একটা প্রফেশনাল লোক। হাবাস জানে বড় ম্যাচ কিভাবে বার করা হয়। এর আগে হয়তো প্রথম ডার্বিটা ও হেরেছে, কিন্তু রেকর্ডস তো সবসময় ভাঙার জন্যই তো আছে, আজ না কাল তো হারতেই হবে। সেই হয়তো এর আগের লিগ স্টেজ ম্যাচে আমরা হেরেছে, কিন্তু হাবাস একদম স্টাডি ওয়াইজ সব কিছুই ঠিকঠাক করবে। আমি আশা করছি কালকের স্ট্র্যাটেজি ওয়াইজ সব কিছু ওয়াইজ হাবাস পুরো টিম, নবী যেটা বললো, হাবাস হচ্ছে একটা এমন লোক, ইজ আ কপি অফ সুভাষ ভৌমিক। ডিমান্ডিং, ওর মধ্যে একটা ডিমান্ডিং ফ্যাক্টর আছে, ও প্লেয়ারদের কাছে প্রচুর ডিমান্ড করে, আর সেই জিনিসটাই আমার ভালো লাগে। আজকে ডিউরান্ড কাপ শুরু হয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়ে, শেষ হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়ে। শুরু কিন্তু মোহনবাগান করেছে, আমি চাই ইস্ট বেঙ্গল শেষটা করুক। আচ্ছা, ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি মনে হচ্ছে, কি হবে? গোলে চয়েস মানে অপশনস গুলো খুবই কম। যেমন মোহনবাগান ওরা কাকে নামাবে কোনো ঠিক নেই, কারণ ওদের তো যতটা স্ট্রং ফার্স্ট 11 টিম ততটা কিন্তু স্ট্রং বেঞ্চ স্ট্রেংথ। আমাদের এখানে যদি আমি দেখি, আমার মনে হয় হাবাস চেষ্টা করছি যতটা ব্যালেন্স সাইডকে নামানোর, সেটা গিল গোলে, স্টপার ব্যাক মান্ডি আর আমাদের আনোয়ার, সাইড ব্যাক একটা বার্ট আর জয় গুপ্তা, আর মাঝখানে রশিদ আর জিকসন, একদিকে বিপিন আর একদিকে এডমন্ড, আর উপরে আমাদের ডানি রামিরেজ আর ইয়েকে নামাবে আমাদের মানে এবার এই টিম আমি আশা করছি এই টিম হয়তো স্টার্ট করবে, যেহেতু এই টিমটা লাস্ট ম্যাচ স্টার্ট করেছিল আমাদের দিল্লির এগেইনস্টে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি চুংনুঙ্গাকে
হয় স্টপার করে মান্ডিকে লেফট ব্যাক Right, করাবো, হ্যাঁ। কিংবা আমি চুংনুঙ্গাকে আমি লেফট ব্যাক করাবো আর মান্ডিকে স্টপারই করাবো। কারণ হচ্ছে জয় গুপ্তা সবসময় উপরে যায়, ক্রস রাখে না, কিংবা অনেক মিস পাসিস করে, তারপরে প্যারালাল পাসগুলো খেলে, কিংবা ব্যাক পাস বেশি করে। আমি ওই জায়গাটাকে যদি ইস্ট বেঙ্গল স্ট্রং রাখতে পারে তাহলে ইস্ট মানে বেঙ্গল একটা গোল যদি ইস্টবেঙ্গল খেয়েছে, মাত্র একটা গোল, কিন্তু স্টিল নাও তুমি বিলিভ করো যে ইস্টবেঙ্গলের উইক পার্ট হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের কম্বিনেশন। ডিফেন্স বলে না, দেখো লেফট ব্যাক আমার মনে হয় একটু উইক সাইডে আছে। হয়তো আমাদের কুয়েত এফসির সঙ্গে যারা জয় গুপ্তা গোল করলো এএফসি কাপ, কিন্তু প্লেয়ারের কাজই তো গোল করার, কিন্তু ওভারঅল পারফরমেন্স দেখতে হবে। সেই ম্যাচ হয়তো উনি গোল করার পর আমাদের টিমটাকে বাঁচিয়ে দিয়েছে, এক্সট্রা টাইমে চলে যাওয়ার পর আমরা 4-1 গোলে জিতেছে, কিন্তু একটা প্লেয়ারের ওভারঅল পারফরমেন্স দেখতে হয়। জয় গুপ্তার পারফরমেন্স এখন অব্দি নট আপ টু দ্য মার্ক। যদি আমি অ্যানালাইজ করে বলি, আমি ওকে কোনো ক্রিটিসাইজ করছি না, কিন্তু হি হ্যাজ টু রেজ টু সাচ অ্যান ওকেজন। এই বড় ম্যাচগুলো প্লেয়াররা স্টার হয়, হয়তো বাট ওকে তো আর স্টার হওয়ার মতন কিছু নেই। স্টার হয়ে তো কলকাতায় চলে এসেছে ইস্ট বেঙ্গল টিমে। তো আমি আশা করি ওই জায়গায় যদি ও ঠিকঠাক দাঁড়াতে পারে তাহলে ভালো হবে, কারণ একটা যে গোল আমরা কনসিড করেছে সেটাই বা কিন্তু ওই দিকেই হয়েছে। হয়তো রোহিত দানু মিস পাস করেছে ওই জায়গায়, হয়তো জয় গুপ্তা পজিশনে ছিল না, বাট যাই হোক ওর পজিশনিং নিয়ে আমার একটু সমস্যা আছে। বাদ বাকিরা সবাই লড়াই করছে, চেষ্টা করছে। আমি একটু নবীর কাছে আছি। নবী, মোহনবাগানের 11 কি হতে পারে? মোহনবাগান তো ধারে ভারে অনেক বেটার টিম আছে। আমার মনে হয় উইনিং টিমটাই নামাবে। কোনো টিম না লাস্ট যে ম্যাচটা জিতেছে আমার মনে হয় সেম টিমটাই খেলবে এখানে। আর কিন্তু মিগুয়েলকে আমার যেটা একটু আছে, মিগুয়েলকে মনে হয় না নামাবে, কেন আমি এলবির সঙ্গে কথা বলছিলাম, ও সেরকম সেপে নেই। না, কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ, ইস্টবেঙ্গল থেকে আনা গতবারের স্টার প্লেয়ার, সেটা কি একটা মেন্টাল প্রেসার তৈরি করবে না, সাইকোলজিক্যাল? অনেক লম্বা, হ্যাঁ সিজন লম্বা আছে। আর এর পরে কিন্তু আরো ডার্বি তো হবে। সুপার কাপ যদি হয়, আবার একটা গ্রুপে হয়তো দুটো টিম পড়তে পারে। আইএসএল মানে তোমরা দুজনই মনে করছো মিগুয়েল মোহনবাগানের স্টার্টিং 11? আমি জানি না নবী কি চিন্তা করছে। না, না, কিন্তু আমার আমাকে মনে যদি হয়। জিজ্ঞেস করা হয়, আমি ওকে লাস্ট ম্যাচ যা দেখলাম, ও কিন্তু এখন অব্দি কন্ডিশনে নেই। একটা কোচ সবসময় কি করে, একটা প্লেয়ারকে ধীরে ধীরে ওকে এনে চেষ্টা করে মানে ম্যাচ ফিট করার জন্য। তো ওই জায়গায় মিঙ্গালকে দেখে মনে হচ্ছে না ও 45 মিনিট অব্দি খেলতে পারে। কিন্তু আমার এবার কি যদি মনে হয় বলো কোচ তো, মনে করে অ্যালবিও বলছে। ও দাঁড়িয়ে খেললে তাতে আমার চলবে, তাহলে চলবে। কিন্তু আমার মনে হয় কি বলতো, এটা অনেক সময় হয়, এটা মেবি আমিও রং হতে পারি, এটা এলবিও ঠিকই কথা বলেছে। অনেক সময় কোচ প্রেসারে হয়তো থাকলে হয়তো মনে করে বলে দিলে তুই শুরু থেকে খেল। দেখো মিগুয়েলের যাই হোক, ওর একটু তো ফুটবল সেন্স আছে, ওর ভালো ফুটবলও খেলে গেছে। আর যে কোনো প্লেয়ার না যখন একটা টিম থেকে বেরিয়ে যখন চলে গিয়ে ওই টিমের সঙ্গে খেলা পড়ে না, তারও একটা ইচ্ছা থাকে জাগিয়ে থাকে। প্রথম থেকে শুরু করবো, প্রথম না, থেকে এখানে আমি একটা ছোট্ট অ্যাড করি। এটা নবী ঠিকই বলেছে, একবার প্লেয়ার্স ম্যাচ ডিফারেন্স করে। প্লেয়ার্সরা হচ্ছে ম্যাচ উইনার্স, আর মিঙ্গেল হচ্ছে ওই টাইপের প্লেয়ার, ওর ফিটনেস দরকার নেই। যদি কোচ মনে করে ওকে স্টার্ট করতে চায়, করতেই পারে। মানে তিনটে পাসই ঘুরিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি, কারণটা আমি বলি, একটা টাইমে সুভাষ ভৌমিক যখন আমাদের কোচ ছিল, মোহনবাগানের এগেনস্ট আমাদের ম্যাচ, সেটা আমার মনে হয় আইএফএ শিল্ডে, সেই বছর আমি কিন্তু গোয়ায় গিয়েছিলাম বলে কোচ প্রচুর রেগেছিল, আমাকে কিছুতেই প্র্যাকটিসে নামায়নি। পরের দিন মানে পরশু দিন আমাদের খেলা মোহনবাগানের এগেনস্টে, আমি কোনো প্র্যাকটিসের মধ্যে নেই, 10 দিন আমি উইদাউট প্র্যাকটিস। কোচ সিনিয়রের সাথে কনসাল্ট করে, সিনিয়ররা চাইছিলাম আমি স্টার্ট করি, কোচ কিছুতেই রাজি হচ্ছিল না। লাস্টে আলটিমেটলি রাত্রিবেলা আমাকে ফোন করে বললো, সকালবেলা যে ঝগড়া হয়েছে এটা আমাদের দুজনের গটা, তুমি কিন্তু পরশু দিন ম্যাচটা স্টার্ট করবে। আমি তখন বললাম আমি তো ফিট নেই, তুমি তো নিজেই বলেছো আজকে তুমি বলছো তুমি খেলবে। ওই ম্যাচে আমি প্রথম একাদশে খেলে আমরা 4-1 গোলে জিতেছি। ওইখানে আমার 2টো গোল আছে, একটা মাইকো করে, একটা চন্দন দাস গোল করেছে। সো যদি কোচ মনে করে মিঙ্গেল ইজ এ ডিফারেন্স মেকিং ফ্যাক্টর, তাকে আমি প্রথম একাদশে রাখবো, সেটা রাখতেই পারে। বাট আজকালে যদি আমি দেখি ইন মডার্ন ফুটবল, অনেক কোচেসরা শেপ মেনটেন করতে চেষ্টা করে, আর সেই রকম যদি হয় তাহলে হয়তো মিঙ্গেলকে আমরা চেঞ্জেই দেখতে পাবো। মানে দিম প্যারিস যে কোচ মোহনবাগানের, আমার এটা মনে হয় কোথাও ওরও কিন্তু নতুন একটা সিজন, ও চাইবে একটা ট্রফি তার যেন পালকের মধ্যে জোড়া হয়। আর সাহালের কথা কিছু বলছিলে তুমি, সাহাল অ্যান্ড ম্যাকলারেন, দেখো দুজনাই টপ ক্লাস। আর সাহাল তুমি এই মুহূর্তে বলে 5খানা মতো গোল করেছে। আর ম্যাকলারেনের কথা কি বলবো, টপ ফিনিশার, ও যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে গোল করে দিতে পারে। মানে সাহাল ম্যাকলারেন কি এইদিকে তোমার আবার শান্তের কথা তুমি ধরছো না, শান্তি আপুইয়া আছে, মানে ওদের প্রচুর অপশন আছে। তুমি হার্দিক ভাট, কথা বলবে, মানে হার্দিক ভাট, লিস্টন, মানভীরকে তুমি তো নামই কাকে বলবে তার ওদিকে আবার বল। মোহনবাগানের স্টার্টিং 11 কি হতে পারে? আলবি ওটা বল। আমার যদি জিজ্ঞেস করিস আমি বলবো এই স্টপারে যারা রড্রিগেজ আর রাহুল বিকে, একদিকে অভিষেক, সুভাশিস। একদিকে সুভাশিস,
মাঝমাঠে হয়তো আপুয়া আর ওদের যে পাঞ্জাব থেকে এসছে জেলকোভিক নাকি জেমি ম্যাকলারেন আছে, এদিকে মানে মনভীর হয়তো স্টার্ট করতে পারে কিয়ানের জায়গায়, একদিকে লিস্টন, উপরের দিকে সাহাল আর তোমার ম্যাকলারেন হয়তো স্টার্ট করতে পারে। না হলে হয়তো কিয়ান শুরু করবে, মনভীর যেমন ছিল লাস্ট ম্যাচ স্ট্রাইকার, ওই ওদের অপশনস গুলো অপশন অনেক আছে। কিন্তু ওদের টিম তো অনেক বেশি নাসেরই আছে তো। ব্যালেন্সড এবং অনেক বেশি অবভিয়াসলি দেখো আমরা তো প্রত্যেক মানে স্টার্টিং 11 থেকে ধরে সবকিছুই তো আলোচনা করছি, কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে, দুটো টিমের কিন্তু মেন স্ট্রেংথ হচ্ছে তো গোলকিপার। আজকে যেমন ওয়ার্ল্ড কাপে আমরা ওজিনা থেকে শুরু করে অনেক গোলকিপারকে দেখলাম যারা ভালো পারফরমেন্স করেছে। আমার মনে হয় গিল আর বিশালকে এরা দুজন কিন্তু অসাধারণ ওয়ার্ল্ড কাপ খেলেছে। থেকে একটা কনফিডেন্স পেয়েছে। যত ভালো ওরা দুজন কিন্তু অসাধারণ মানে ফর্মে আছে। টাই ব্রেকারে যদি যায় কাকে তুমি এগিয়ে রাখবে কোনো বলা মুশকিল। বিশালকে তো প্রুভ করেছে, এদিকে শোনো, একটা ব্যাপার ঠিক যে ইস্ট বেঙ্গল কালকে 3 বিদেশি নিয়ে নামছে আর মোহনবাগান 4 বিদেশি নিয়ে নামছে। এরা 3 বিদেশি হয়তো নামতেই পারে, হয়তো দুটোকে নেমে তারপরে হয়তো একটা চেঞ্জে আসবে, সেটাই হতে পারে। কিন্তু উল্টো দিকে মোহনবাগান 3টে কিংবা 4টে বিদেশিকে শিওর নামাবেই নামাবে। আচ্ছা, একটা কথা নবীর কাছ থেকে আমি জিজ্ঞেস করি যে এই বড় ম্যাচে মোহনবাগান যে গত কনজিকিউটিভ কতগুলো ম্যাচে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে, এটা মোহনবাগানের এই ধরনের ম্যাচে কি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের উপর প্রভাব পড়তে পারে? একটা প্রেশার থাকে যারা ডার্বি লাস্ট জিতে থাকে না, অপোনেন্ট যদি কোনো সময় ইস্টবেঙ্গল জিতে থাকে দেখবে মোহনবাগানটা প্রেশারে থাকে। এই যেটা ঠিক সেরকমই, যেহেতু প্রথম সিজনের প্রথমেই তোমার ডার্বি দিয়ে শুরু করেছে, 1 গোলে সাহালের গোলে জিতেছিল, সেই খেলাটা কিন্তু আমরা দেখেছিলাম, সবাই দেখেছিলাম। সেই খেলার মধ্যে কী বলতো, সেরকম সে ডার্বি বলে সেই জিনিসটা ছিল না। কিন্তু আগামীকাল যে ডার্বি হতে চলেছে, আমার মনে হয় এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের কিন্তু একটা রিভেঞ্জের ম্যাচ আছে। এবং দুটো টিমই কিন্তু একটা জিনিস আমরা বলছি ঠিকই, কিন্তু দুটো টিমই লাস্ট দুটো ম্যাচ অত্যন্ত মানে ভালো ফুটবল খেলেনি, প্রচুর গোল মিস। সিজনের প্রথম ম্যাচ কি করে তুমি এক্সপেক্ট করতে পারো? আমরা সবসময় বলি ডার্বি মানে একটু পট দিলে প্লেয়াররা সেট হয়ে যায়, স্ট্র্যাটেজি ওদেরকে বুঝতে একটু সময় লেগে যায়। আর আমরা সবসময় বলি ফার্স্ট ডে ইন অফিস অলওয়েজ এ ডিফিকাল্ট ডে, সো সেম গোজ ইন দ্য ম্যাচ সিচুয়েশন। ফার্স্ট ম্যাচ ইজ অলওয়েজ এ ডিফিকাল্ট ম্যাচ। তো ওই ম্যাচটা ইস্ট বেঙ্গল মোহনবাগান, তো কি আর আশা করা যায়? প্রথম ম্যাচ ডুরান্ড কাপেরই এই একই টুর্নামেন্টে কোনো চাহিদা ছিল না টিকিটের, এই যে কালকের ম্যাচে এত চাহিদা, তার মানে কি ডিমান্ড হয়েছে। আর দুজন অলরেডি দেখে নিয়েছে এরা দুটো গ্রুপ স্টেজে কিংবা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে কেমন পারফর্ম করেছে, সেই অনুযায়ী এখন অনেক লোক। এবার আমরা শেষের দিকে আসছি, আমি নবীর সঙ্গে কথা বলছিলাম, নবীকে দিয়ে শুরু করি, তোমার কাছেও যাব। এই যে মোহনবাগান শিলংয়ে খেললো, জল মাঠ, এই যে ট্রাভেল, প্র্যাকটিস করার সুযোগ পেল না, এটা কতটা মোহনবাগানকে চাপে ফেলতে পারে? মোহনবাগান চাপে তো থাকবেই প্রায়। দেখো একটা জিনিস তবু আমি বলে দিই, ডার্বি ম্যাচ এমন একটা ম্যাচ না, এখানে তুমি কি রাত জেগেছো কি দিন জেগেছো এটা কোনো ব্যাপার ফ্যাক্ট করে না। ওখানে ফ্যাক্ট করে ওই 90 মিনিট তুমি কতটা ফাইট করছো। ডার্বির এটাই হচ্ছে একটা গুণ না, কিন্তু এই যে প্লেয়ারগুলো এলো, ওরা সব ভুলে যাবে, একটু টায়ার্ড থাকবে, কিন্তু ডার্বি না কেউ হারতে চায় না। এই এত 60,000 70,000 লোক মাঠের মধ্যে যখন থাকবে না, ওই আওয়াজে কি আলবি, ওটাতেই মানুষ ভুলে যদি যাবে। কোচ চায়, আজকে তো তারা প্র্যাকটিস তো করবেই না, কারণ ট্রাভেল করে চলে এসছে কলকাতায়। যদি কোচ চায় কালকেরই অফ দিয়ে পরশু দিনই প্র্যাকটিসে মানে পুরো ফ্রেশ রাখতে পারে, এটা এক একটা কোচের স্ট্র্যাটেজি হয়। আমরা ভাবি কি বলতো, প্র্যাকটিস না করলে তাহলে ম্যাচ খেলবে কি করে? হয়তো অনেকজন সাপোর্টাররা হয়তো চিন্তা ভাবনা করবে, আরে মোহনবাগান তো প্র্যাকটিসই করেনি, কিন্তু কোচের স্ট্র্যাটেজি অন্যরকম হতে পারে। কারণ প্লেয়ার্সরা একটা হচ্ছে 90 মিনিটের জলের মাঠ, পুরো ভিজা মাঠ ছিল, তারপর ট্রাভেলিং, হয়তো 2 দিন অব্দি রেস্ট দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে মাঠে এমনিতে ইস্ট বেঙ্গল মোহনবাগান নাম শুনলে এখানে আর কোনো ডিফারেন্স ফ্যাক্টর নেই, কে কোথায় খেলে এসছে সেটা আমার মনে হয় না কোনো ফ্যাক্টর করে। ফাইনালি কালকের ম্যাচের প্রবাবল রেজাল্ট, দেখো আমি এজ এন ইস্ট বেঙ্গল সবসময় চাইবো ইস্ট বেঙ্গল জিতুক। আমি না, কে রেশনালি বলতে গেলে কি আমি স্টিল আই এম কনফিডেন্ট কি আমরা 2 গোলে জিতবো। কে হবে ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ আমার দরকার নেই। রশিদ। আমি চাই পুরো টিমটা জিতলে, পুরো টিমটাই ম্যান অফ দ্য ম্যাচ। না, এটা তো ইস্ট বেঙ্গল সমর্থক আলভি বলছে, আমি ফুটবলার আলভি। ইস্ট বেঙ্গল জিতলে আমি খুশি হব, আমি ম্যান অফ দ্য ম্যাচ আমার নিয়ে কোনো চিন্তা নেই। আমি ম্যান অফ দ্য ম্যাচ কেন, পুরো টিম জিতলে আমি বলবো পুরো টিম ম্যান অফ দ্য ম্যাচ। যে টিমে হাবাস আছে না, তারপরে প্রথম ডার্বি হার, হাবাস কিন্তু পুরো কাটাছেঁড়া করে কালকে নামবে, আর প্লেয়ারদের মধ্যে কিন্তু সেটা ঢুকিয়ে দেবে যে এই ম্যাচ আমি কোনো রকম হারবো না, কেন আমার ট্রফি চাই। আমি ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো এখানে। দুজনই ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছে। আপনারা শুনলেন, নবী নিজে হাবাসের আন্ডারে খেলেছে এবং হাবাস হচ্ছে কোনোদিনও ডার্বি হারেনি, এই বছরের ডুরান্ডের প্রথম ডার্বি স্বাদ সে পেয়েছে। এবং নবী যেমনটা বলছিল যে খোঁচা খাওয়া বাঘের মতো, এবং হাবাসের মধ্যে অ্যালভিটো
পুরনো জামানার পিক ফর্মের সুভাষ ভৌমিককে খুঁজে পায়। হামাস একটা দলে থাকা মানে সেই দলের কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ এই দুই প্রাক্তনই তাই মনে করছে। হ্যাঁ, অ্যালভিটো ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে আছে ঠিকই, যেহেতু ইস্টবেঙ্গলের সঙ্গে ওর একটা দারুণ সম্পর্ক, কিন্তু দুজনই বলছে মোহনবাগান কিন্তু নামে ধামে বা নামে এবং পারফরমেন্সের ভিত্তিতে অনেক কিছুটা এগিয়ে আছে। কিন্তু যেহেতু হাবাস ফ্যাক্টর আছে এবং ইস্টবেঙ্গলেও কিন্তু বেশ কিছু রামিরেজ থেকে শুরু করে বাকি বেশ কিছু প্লেয়ার্স যারা আছে যারা কিন্তু কালকের দিনে ডিফারেন্স তৈরি করে দিতে পারে, তাই লজিক, ইমোশন সমস্ত কিছু মাথায় রেখে এই দুই প্রাক্তন ফুটবলার কিছুটা তাদের ফুটবল সেন্স, কিছুটা তাদের দীর্ঘদিনের ফুটবল অভিজ্ঞতা এবং অবভিয়াসলি ইস্টবেঙ্গলের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই সব মিলিয়ে তারা ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছে। আপনারা কাকে এগিয়ে রাখছেন আমাদের জানান।